হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিফুর রহমান, আপনাদের সবাই স্বাগত জানাচ্ছি আজকের লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এর নেভিস বায়াস ক্লাসিফায়ার। তো চলুন শুরু করা যাক। দ্য নেভিস বায়াস ক্লাসিফায়ার ইজ এ সিম্পল probabilistic classifier. It has very few number of parameters which are used to build the ML model that can predict at a faster speed than other classifier algorithm. অর্থাৎ নেভিস বায়াস একটা ক্লাসিফায়ার, যেটা হচ্ছে একটা প্রবাবিলিস্টিক ক্লাসিফায়ার, যার মাধ্যমে আমরা কোনো কিছু প্রবাবিলিটি কত সেটা ক্যালকুলেট করতে পারি, ঠিক আছে। এবং এটা হচ্ছে ভেরি ফিউ নাম্বার অফ প্যারামিটার, অর্থাৎ কম নাম্বারের প্যারামিটার ইউজ করে আমাদের যে এমএল মডেল অর্থাৎ মেশিন লার্নিং যে মডেলটা, সেখানে প্রেডিক্ট করতে পারে যে কেমন প্রবাবিলিটি থাকতে পারে, এবং সেটা অন্যান্য যে অ্যালগোরিদমগুলো আমরা পড়ে আসছি ক্লাসিফায়ারে, সেগুলোর তুলনায় অনেক বেশি ফাস্টার, অনেক বেশি স্পিডি হয়ে থাকে। ইট ইজ ইউজ টু স্প্যাম ফিল্টারাইজেশন, সেন্টিমেন্টাল অ্যানালাইসিস, ক্লাসিফাই আর্টিকেল এক্সেট্রা। অর্থাৎ এই যে নেভিস বায়াস যে ক্লাসিফায়ারটা, এটাকে ইউজ করে আমরা মেনলি স্প্যামকে হচ্ছে ফিল্টার করতে পারি, তারপর হচ্ছে সেন্টিমেন্টাল যে অ্যানালাইসিসগুলো সেগুলো করতে পারি, ক্লাসিফাই আর্টিকেল করতে পারি। এগুলো হচ্ছে করা যায় এই নেভিস বায়াস ক্লাসিফায়ার ইউজ করে। তো এখানে হচ্ছে আমাদের ক্যারেক্টারিস্টিক্স দেওয়া আছে নেভিস বায়াসের, তো সেগুলো দেখা যায়। সেটা হচ্ছে ফার্স্টে সিম্পল অ্যান্ড ফাস্ট, ইজি টু ইমপ্লিমেন্ট অ্যান্ড ফাস্ট ইন ট্রেনিং অ্যান্ড প্রেডিকশন। অর্থাৎ এটাকে খুব ইজিলি ইমপ্লিমেন্ট করা যায় এবং সেই সাথে খুব দ্রুত সেটা প্রেডিক্ট করতে পারে যে প্রবাবিলিটি কেমন হতে পারে। একটা সিনারিওর উপর বেস করে সে প্রেডিক্ট করতে পারে অনেক ফাস্ট, অনেক স্পিডে সে প্রেডিক্ট করতে পারে যে প্রবাবিলিটি কেমন হবে। এটা হচ্ছে তার প্রথম ক্যারেক্টারিস্টিক্স। সেকেন্ড ক্যারেক্টারিস্টিক্সটা হচ্ছে বেসড অন প্রবাবিলিটি, ইউজ কন্ডিশনাল প্রবাবিলিটি অ্যান্ড পিওর নলেজ। অর্থাৎ এই যে নেভিস বায়াস যে থিওরেমটা বা যে রুলসটা, সেটা কিনা আমাদের কন্ডিশনাল প্রবাবিলিটি ইউজ করে এবং তার যে নলেজটা সেটাকে সে বা তার যে ট্রেনিংয়ে থেকে যে প্রাপ্ত নলেজটা সেটার উপর সে ডিপেন্ড করে একটা প্রেডিক্ট করতে পারে ভ্যালু। এবার হচ্ছে ওয়ার্কস ওয়েল উইথ হাই ডাইমেনশনাল ডেটা, অর্থাৎ সুইটেবল ফর টেক্সট ক্লাসিফিকেশন। এই নেভিস বায়াস যে ক্লাসিফায়ারটা, সেটা মেনলি ইউজ করা হয় টেক্সটকে ক্লাসিফাই করার জন্য। টেক্সটের মধ্যে কোনো স্প্যাম আছে কিনা বা কোনো ধরনের সমস্যা আছে কিনা, সেগুলো সেন্টিমেন্টাল অ্যানালিসিস যেগুলো লাগে সেগুলো করা যায় এই নেভিস বায়াস ক্লাসিফায়ার ইউজ করে। এবার আরেকটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে অ্যাজিউম ফিচার ইন্ডিপেন্ডেন্সি। অ্যাজিউম অল ফিচার কন্ট্রিবিউট ইন্ডিপেন্ডেন্টলি টু দ্য আউটকাম। অর্থাৎ একটা আউটকামে যদি সবগুলো ফিচার ইন্ডিপেন্ডেন্টলি আসতে পারে, সেটার জন্য কিন্তু এই নেভিস বায়াস থিওরেমটা কাজ করে। পারফর্ম ওয়েল উইথ ক্যাটাগরিক্যাল ইনপুট, অর্থাৎ স্পেশালি ওয়েন ফিচার্স আর ডিসক্রিট। কোনো ক্যাটাগরি যদি আমরা ফিক্সড করে দিই যে এই ক্যাটাগরির মধ্যে প্রবাবিলিটি কেমন হতে পারে, সেক্ষেত্রে নেভিস বায়াস থিওরেমটা খুব সুন্দর করে ক্যাটাগরি ওয়াইজ কাজ করে প্রেডিক্ট করতে পারে যে কোন জিনিসটার প্রবাবিলিটি কেমন হতে পারে। যেটা ক্যাটাগরি ওয়াইজ কাজ করলে বেটার আউটপুট দেয়। তো এই নেভিস বায়াসের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ এখন দেখবো। তো ফার্স্টে দেখে অ্যাডভান্টেজগুলো কী কী। ফার্স্ট, ট্রেনিং অ্যান্ড প্রেডিকশন, একটু যেটা বললাম সেটাই। পারফর্ম ওয়েল উইথ স্মল ডেটা সেট, অর্থাৎ স্মল ডেটা সেট নিয়ে কাজ করতে গেলে এই নেভিস বায়াসটা খুব ভালো অ্যাডভান্টেজ দেয় বা ভালো বেনিফিট দেয়। যখন ওই ডাটা সেটের লার্জ হয়ে যায় তখন একটু কমপ্লেক্সিটি বেড়ে যায়। তাই স্মল ডাটা সেট নিয়ে এটা ভালো কাজ করতে পারে বা ভালো পারফরমেন্স দিতে পারে। এরপর হচ্ছে ইফেক্টিভ ফর টেক্সট ক্লাসিফিকেশন প্রবলেম, অর্থাৎ টেক্সটের ক্লাসিফিকেশনের যে প্রবলেমগুলো সেগুলোকে আইডেন্টিফাই করার জন্য এই নেভিস বায়াস থিওরেমটা বেশি ইফেক্টিভ। হ্যান্ডেল মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন ইফিশিয়েন্টলি, এটা মাল্টিপল ক্লাসের যেই ডেটাগুলো সেগুলোকে ক্লাসিফাই করতে পারে, ইফিশিয়েন্টলি করতে পারে। এরপর হচ্ছে রিকোয়ার লেস ট্রেনিং ডেটা কম্পেয়ার টু আদার ক্লাসিফায়ার্স, অর্থাৎ অন্যান্য ক্লাসিফায়ারে অনেক বেশি ডেটার কম্পেয়ার শেখানো হয় ট্রেনিং পর্যায়ে, বাট এই নেভিস বায়াসে অতিরিক্ত মানে কম্প্যারিজনটা শেখানো হয় না। সে তার সংক্ষিপ্ত ট্রেনিংয়ের উপর বেস করেই ক্যাটাগরি ভাগ করে দিলে খুব ইজিলি সেখান থেকে প্রেডিক্ট করতে পারে যে কোনটার প্রবাবিলিটি কেমন হতে পারে। তো এটা ছিল অ্যাডভান্টেজ। তো এখন আমরা দেখব নেভিস বায়াসের ডিসঅ্যাডভান্টেজগুলো কী কী। নেভিস বায়াসের ডিসঅ্যাডভান্টেজগুলো হচ্ছে অ্যাজাম্পশন অফ ফিচার ইন্ডিপেন্ডেন্সি ইজ অফেন আনরিয়েলিস্টিক ইন দ্য রিয়েল ওয়ার্ল্ড ডাটা, অর্থাৎ যদি কোনো ডেটা আনরিয়েলিস্টিক হয় বা রিয়েল না,
সেক্ষেত্রে এখানে কিন্তু মানে নেভিস বায়াস সেখান থেকে প্রেডিক্ট করতে পারে না যে কোনটার প্রবাবিলিটি কেমন হতে পারে, কারণ তার কোনো ধারণাই নেই ওই সম্পর্কে, মানে যেই জিনিসটা আমরা আনরিয়েলিস্টিক জিনিসগুলোর কাছে দিই সেক্ষেত্রে। ইফ এ ক্যাটাগরি ওয়াজ নেভার সিন ইন ট্রেনিং ইট গেট 0 প্রবাবিলিটি। অর্থাৎ এটা সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটাকে যেটা বললাম যে আমি যদি আনরিয়েলিস্টিক কোনো ডেটা সেটকে দিই নেভিস বায়াসে, সেক্ষেত্রে কী হবে, সে 0 প্রবাবিলিটিকে শো করবে, কারণ এটাই হচ্ছে মানে নেভিস বায়াসের যে ক্যাটাগরি তাকে যেগুলো ট্রেনিং করানো হয় সেই ক্যাটাগরি বাদে অন্য কোনো ক্যাটাগরি যেটাকে দেওয়া হয় সেক্ষেত্রে সে 0 প্রবাবিলিটি দেখায়, কারণ সে তার আগে থেকে কোনো ট্রেনিং নাই, তার ওই সম্পর্কে কোনো নলেজ নাই দেখেই সে 0 প্রবাবিলিটি শো করে। আর থার্ড ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে নট সুইটেবল ফর কমপ্লেক্স রিলেশনশিপ বিটুইন ফিচার্স। অর্থাৎ কমপ্লেক্স রিলেশনশিপগুলো ফিচার্সের মধ্যে, সেটার জন্য এই নেভিস বায়াস খুব একটা সুইটেবল না। এখন আমরা দেখব রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনস অফ নেভিস বায়াস। তো নেভিস বায়াস যে অ্যাপ্লিকেশনটা সেটা কোন কোন জায়গায় ইউজ করা যায়? ফার্স্টেই হচ্ছে স্প্যাম ফিল্টারিং, অর্থাৎ ক্লাসিফায়ার্স ইমেজ অ্যাজ স্প্যাম অর নট। অর্থাৎ আমাদের যে ইমেলগুলো আছে সেগুলোকে স্প্যাম নাকি স্প্যাম না সেগুলো হচ্ছে আইডেন্টিফাই করার জন্য নেভিস বায়াস ইউজ করা হয়, মানে নেভিস বায়াস ক্লাসিফায়ার ইউজ করা হয়। এরপর আরেকটা এক্সাম্পল হতে পারে মেডিকেল ডায়াগনোসিস, প্রেডিক্ট ডিজিজ প্রবাবিলিটি বেসড অন সিমটম। অর্থাৎ সিমটমের উপর বেস করে এই নেভিস বায়াস যে ক্লাসিফায়ার সেটা ক্লাসিফাই করতে পারে যে সেখানে তার ডিজিজ আছে কি নাই। এরপর আরও একটা এক্সাম্পল হতে পারে ক্রাইম প্রেডিকশন, প্রেডিক্ট ক্রাইম ক্যাটাগরি বেসড অন দ্য পাস্ট ডেটা। অর্থাৎ পাস্ট ডেটা অ্যানালিসিস করে নেভিস বায়াস ক্লাসিফায়ার খুব ইজিলি ক্যাটাগরি ওয়াইজ ক্রাইমকে প্রেডিক্ট করতে পারে। এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ ডিটেকশন, আইডেন্টিফাই দ্য ল্যাঙ্গুয়েজ অফ এ টেক্সট। অর্থাৎ আমরা যদি কোনো টেক্সট দিই এবং সেখানে নেভিস বায়াস ক্লাসিফায়ার ইউজ করি, সেক্ষেত্রে সেই টেক্সট থেকে নেভিস বায়াস ক্লাসিফায়ার খুব ইজিলি বলে দিতে পারবে যে ওই টেক্সটটা কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে লেখা আছে। তো এগুলোই ছিল মেনলি আমাদের নেভিস বায়াসের রিয়েল লাইফ কিছু এক্সাম্পল। তো এতক্ষণ তো আমরা থিওরিটিক্যাল পার্ট দেখলাম, চলুন এখন আমরা একটা ম্যাথ দেখি। তো আমাদের এখানে নেভিস বায়াসের একটা ফর্মুলা আছে VNB, এখানে হচ্ছে নেভিস বায়াস NB, ARG ম্যাক্স অ্যাভারেজ ম্যাক্স, এখানে হচ্ছে VJ বিলংস টু ইয়েস নো। অর্থাৎ আমরা যে প্রেডিক্ট করব সেটা হবে কি ইয়েস হবে না নো হবে, এই প্রেডিকশনটাই হচ্ছে এখানে দেওয়া হয়েছে। দেন প্রবাবিলিটি অফ VJ সামেশন অফ প্রবাবিলিটি অফ AI বার VJ, এটা হচ্ছে ফর্মুলা। তো এই ফর্মুলাটা একটু মুখস্থ করে নেবেন, তখন আমরা দেখব যে একটা এক্সাম্পল দিয়ে এই ফর্মুলাটা আমরা কীভাবে ইউজ করতে পারি। তো দেখেন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এখানে মোট 14 দিনের একটা ওয়েদার রিপোর্ট দেওয়া আছে, ঠিক আছে। এখানে কী হয়েছে আমরা দেখতে পাচ্ছি আউটলুকে এখানে দেখাচ্ছে যে কেমন ওয়েদার ছিল, সানি, ওভারকাস্ট, রেইনি এরকম টাইপের ওয়েদার ছিল। টেম্পারেচার হচ্ছে হট, মাইল্ড, কোল্ড এরকম টাইপের ছিল। হিউমিডিটি হচ্ছে হাই, নর্মাল এরকম টাইপের ছিল। উইন্ড মানে বাতাসের ইয়েটা ছিল হচ্ছে উইক, স্ট্রং এরকম টাইপের ছিল। আর আবহাওয়ার উপর ডিপেন্ড করে ডে 1-এ হচ্ছে আমরা প্লে ক্রিকেট, এই যে প্লে ক্রিকেট এটা হচ্ছে ইয়েস নো ভাবে আসছে, এটা হচ্ছে মানে কোশ্চেনে দেওয়া আছে। এবং কোশ্চেনে একটা জিনিস দেওয়া আছে, আমার দেওয়া আছে আউটলুক সানি, টেম্পারেচার কুল, হিউমিডিটি হাই আর উইন্ড হচ্ছে স্ট্রং, এটা হচ্ছে কোশ্চেনে দেওয়া আছে। এবং এখানে বলা হয়েছে নেভিস বায়াস থিওরেম ইউজ করে আমাদেরকে এই VNBর মানটা ক্যালকুলেট করতে বলা হয়েছে। তা আসেন এখন আমরা দেখবো যে এই এক্সাম্পলটা কীভাবে সলভ করা যায় স্টেপ বাই স্টেপ। তো প্রথমে আমরা সলিউশনের আগে মানে সময় প্লে ক্রিকেট, অর্থাৎ আমাদের এই যে এখানে যে এটা দেওয়া ছিল কোশ্চেনে, এই যে প্লে ক্রিকেট, এখান থেকে কতগুলো নো এবং কতগুলো ইয়েস আছে এটা দেখে নিব। তাহলে এখন দেখে নিই কতগুলো নো এবং কতগুলো ইয়েস আছে। নো আছে হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা, তাই না? 1টা 2টা 3টা 4টা 5টা নো আছে। আর তাহলে ইয়েস আছে কয়টা? বাকিগুলো ইয়েস, তাই না? টোটাল 14 দিন 5টা নো, তাহলে এখানে 9টা ইয়েস। আমরা এখানে থেকে বের করে নিলাম যে কয়টা নো আছে এবং কয়টা ইয়েস আছে প্লে ক্রিকেটের ক্ষেত্রে। তখন এটাকে আমরা প্রবাবিলিটি বের করব
তো আমাদের টোটাল ছিল 14 দিন, তাই না? এই যে ডে 14 পর্যন্ত ছিল, ডে 1 থেকে ডে 14, 14 দিনে আমাদের 5 বার ক্রিকেট খেলার নো হয়েছে আর 9 বার ক্রিকেট খেলা ইয়েস হয়েছে। তাহলে আমরা সেটাই প্রবাবিলিটি বের করছি। তাহলে 9/14 হচ্ছে ইয়েসের জন্য, আর নোর জন্য হচ্ছে 5/14 করলে আমাদের যে রেজাল্ট আছে সেটাই হচ্ছে আমাদের যে প্লে ক্রিকেট তার প্রবাবিলিটি। এটা বের করা হয়ে গেল। এখন আমাদের কাজ হচ্ছে, আমাদের কোশ্চেনে দেখেন কী কী দেওয়া আছে। কোশ্চেনে দেওয়া আছে আউটলুক, টেম্পারেচার, হিউমিডিটি আর উইন্ড। এই চারটার জন্যই আমরা এখন আবার দেখব যে তাদের ইয়ে কেমন ছিল, ইয়েস নোর যেই রেশিওটা সেটা কেমন ছিল। তাহলে চারটার জন্য আমরা চারটা টেবিল করে নিচ্ছি, যে আউটলুক, হিউমিডিটি, টেম্পারেচার আর উইন্ডি। ঠিক আছে? তা আউটলুকের ক্ষেত্রে দেখেন এখানে আমাদের কোশ্চেনে আউটলুকের মধ্যে কী কী ছিল? 3টা জিনিস, সানি, ওভারকাস্ট আর রেইন, তাই না? এই 3টা জিনিসকে আমরা এখন এখানে নিয়ে নিছি। আর ইয়েস নো টেবিলে আমরা দেখব যে যেদিন ওয়েদার সানি ছিল সেদিন ক্রিকেট খেলার জন্য কতবার ইয়েস আসছে, কতবার নো আসছে। ঠিক আছে? তো আমরা প্রথমে দেখে নিই সানি কোন কোন জায়গায় আছে। এইখানে প্লে ক্রিকেটে কি আছে? নো। আবার সানি কোথায় আছে? এখানে আছে নো। আবার দেখি এখানে সানি কোথায় আছে, যেখানে, এখানেও নো। দেখেন এখানে সানি আছে, এখানে যেখানে সানি আছে এখানে নো, এখানে সানি, এখানে ইয়েস। তাহলে একটা সানি পেলাম, মানে একটা ইয়েস পেলাম। এরপর হচ্ছে আবার হচ্ছে এখানে পাচ্ছি সানি, এখানে হচ্ছে প্লে ক্রিকেটে ইয়েস। আর কি আছে? আর নাই। তাহলে আমরা সানি কোন জায়গায় ইয়েস পাইছি? এটা একটা আর এটা একটা, তাই না? এই 2 জায়গায় ইয়েস পাইছি, বাকিগুলো আমরা নো পাইছি। তাহলে এখানে হচ্ছে 2/9। এখন 2/9 কেন আসলো? 9 আসার কারণটা হচ্ছে আমাদের দেখেন এই যে প্রবাবিলিটি, আমাদের ওই প্লে ক্রিকেটের ওখানে 9টা ইয়েস ছিল, 5টা নো ছিল। তো 9টা ইয়েস থাকার কারণে ইয়েসটা যেহেতু আমরা এখানে ইয়ে করছি, সেই জন্য হচ্ছে 2/9। আর নো তাহলে কয়টা পেলাম সানির ক্ষেত্রে? এই যে এখানে একটা নো, এখানে একটা নো, আর কোথায় আছে? এই যে এখানে একটা নো, এই যে এখানে একটা, এই একটা এবং এই এই উপরেরটা, এইটা, এই যে সানি, এখানে নো, 3টা, তাই না? তাহলে এখানে এখন কি হবে? 3/5। 5 কেন আসলো? কারণ এই যে টোটাল নোর সংখ্যা ছিল প্লে ক্রিকেটে 5টা, তাই না? এই জন্য হচ্ছে 3/5 হলো। এরকমভাবে আবার আমরা দেখবো এখন ওভারকাস্টের জন্য ইয়েস কতবার আসছে প্লে ক্রিকেটের ক্ষেত্রে। তাহলে ওভারকাস্ট কোন কোন জায়গায় আছে? এই যে একটা, তো এখানে ইয়েস আসছে কোথায়? এই যে একটা আসছে ইয়েস। আর কোথায় ওভারকাস্ট আসছে? এখানেও আসছে ইয়েস। আর কোথাও আছে? এখানে আসছে ইয়েস, এখানেও আসছে ইয়েস। তাহলে আমরা কয়টা পাইছি? 4টা ওভারকাস্ট পাইছি, তাই না? 4টা ওভারকাস্টে, তাহলে আমরা 4টা ওভারকাস্ট পাইছি ইয়েস। এবং 9 কেন হলো? কারণ টোটাল প্লে ক্রিকেটে 9টা ইয়েস ছিল, এই জন্য হচ্ছে 4/9 হলো। এখন দেখেন ওভারকাস্টে আমরা যে কয়টা ওভারকাস্ট পেলাম, এই যে 1টা, 2টা, 3টা, 4টা ওভারকাস্ট পাইছি, সবগুলোই কিন্তু এই যে এখানেও ইয়েস, এই ওভারকাস্টেও হচ্ছে প্লে ক্রিকেট ইয়েস ছিল, এই ওভারকাস্টেও ইয়েস ছিল, আর এই ওভারকাস্টে ইয়েস ছিল। নো কিন্তু কোনো জায়গায় ছিল না, সেই জন্য এখানে আমাদের নোর ঘরে 0 বসছে। সেম ওয়েতে আমরা তখন রেনের জন্য বের করব, রেনগুলো দেখবো এবং প্লে ক্রিকেটে কোন কোন জায়গায় ইয়েস এবং কোন কোন জায়গায় নো আছে সেটা নিব। এবং এই 9 আর 5 অনুযায়ী ইয়েসের জন্য 9 হবে আর নোর জন্য 5 হবে। এভাবে আমরা সবগুলোর মান বের করে নিছি। আমি 2টা দেখালাম, বাকিগুলো আপনারা একটু বাসায় প্র্যাকটিস করবেন, তাহলে বুঝতে পারবেন যে কীভাবে হয়েছে। সবগুলো সেম প্রসেসেই, জাস্ট আমরা এই দেখবো যে কেমন ছিল। এখানে আউটলুকের জন্য রেন দেখব, রেন কতবার ইয়েস ছিল প্লে ক্রিকেটে আর কতবার নো ছিল, জাস্ট ডিভাইড করলে আমাদের এটা চলে আসবে। আমি এই মতো ডিভাইড করছি না। তা আমরা এখন এই অবস্থাতেই আমাদের যে রুলসটা বা যে ফর্মুলাটা সেটা অ্যাপ্লাই করব। এই যে আমাদের ফর্মুলাটা ছিল এইটা। এখন এখানে কাজ কি দেখেন, এখানে কাজ হচ্ছে আমাদের ফার্স্টের অংশটুকু, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত, এই যে এই অংশটুকু আমাদের সেম থাকবে। ঠিক আছে? কোনো চেঞ্জ হবে না, চেঞ্জ হবে জাস্ট এই জায়গাটায়। এই যে AI, এইটার ভ্যালুটা আমরা এখন বসাবো। এখন AI এর মানটা কোন জায়গায় পাবো? দেখেন আমাদের কোশ্চেনে কিন্তু এই মানটা দেওয়াই ছিল, এই যে আউটলুক ইজিক্যাল টু সানি, টেম্পারেচার ইজিক্যাল টু কুল, হিউমিডিটি ইজিক্যাল টু হাই, আর উইন্ড ইজিক্যাল টু স্ট্রং। জাস্ট এইগুলোকে এখানে বসাইছি। সানি জাস্ট বলছি AI এর মান, ভিজে এর মান কিন্তু আমি বলিনি। ভিজে কিন্তু এখানেও আছে, এখানেও থাকবে বাদ দিয়ে। জাস্ট
AI এর জায়গায় হবে সানি, কারণ আমাদের কোশ্চেনে এগুলোই দেওয়া ছিল, এই যে সানি, কুল, হাই আর স্ট্রং, এই 4টা জিনিস এখানে বসে গেল, ঠিক আছে, AI এর জায়গায়। এবার আমাদের কাজ কি, যে আমাদের একবার ইয়েসের জন্য বের করতে হবে, একবার নোর জন্য বের করতে হবে। যখন ইয়েস হবে তখন এই ভিজের মান ইয়েস হয়ে যাবে, ঠিক আছে, এই যে VNB ইয়েস, তাহলে ভিজের মান ইয়েস হয়ে গেল। দেন হচ্ছে সানি, এই যে ভিজে, যতগুলো ভিজে পাবো সবগুলো আমরা তখন ইয়েস করে দিব, কারণ আমরা ইয়েসের জন্য তখন ক্যালকুলেশন করছি, তাই না। তাহলে সানি এখানে ভিজে ছিল, ইয়েস, কুল ইয়েস, হাই ইয়েস, স্ট্রং ইয়েস দিয়ে দিলাম। তাহলে এখন দেখেন প্রবাবিলিটি অফ ইয়েসের ভ্যালুটা আমরা একটু আগে বের করছি না, এই যে প্লে ক্রিকেট ইয়েসের ভ্যালুটা 0.64 দিয়ে দিলাম। এবার হচ্ছে সানি আর ইয়েস। এখন দেখেন আমরা একটু আগে যে বক্সগুলো ক্যালকুলেট করলাম বা বের করলাম প্রবাবিলিটি, এটা এখন দেখব। সানির জন্য ইয়েস ছিল কত, 2/9, তাহলে 2/9 যদি ডিভাইড করি সেক্ষেত্রে আমরা পাচ্ছি 0.22। আবার কি ছিল, কুল ইয়েস, তাই না, কুল কোথায় ছিল, এই যে টেম্পারেচার কুল, এখানে ইয়েস, তাহলে কুলের হচ্ছে 3/9, তাহলে 3/9 করলে আমাদের আসে 0.33। আবার হচ্ছে হাই আর স্ট্রং, তাহলে এখানে হচ্ছে হাই, এখানে 3/9, স্ট্রং এখানেও 3/9। দেখেন 3/9 আমরা একটু আগে ক্যালকুলেট করছি এখানে কুলের ক্ষেত্রে, যেটা আসছিল 0.33, তাই না। তো দেখেন 3/9, 3/9, 3/9 তিনটাই কিন্তু তাহলে 0.33 আসবে। তো এটাকে জাস্ট আমরা ক্যালকুলেট করলে আমাদের আসছে 5.05 × 10⁻³ এটাকে যদি আমরা পয়েন্টে একটু ভাগ করে নিই, মানে 10⁻³ তাহলে সেক্ষেত্রে আমাদের সামনে 3টা জিরো চলে আসবে, তাই না, তাহলে 0.00505 এটা হচ্ছে এই VNB ইয়েসের মান। তো আমরা ইয়েসের মান বের করছি, এখন আমরা নোর মান বের করব। সেম সূত্র থাকবে, জাস্ট ইয়েসের জায়গায় নো করে দিবেন। এই যে প্রবাবিলিটি অফ নো, প্রবাবিলিটি অফ সানি, এখানে ভিজের মান নো, কুল নো, হাই নো, স্ট্রং নো, এখানে জাস্ট ইয়েস ছিল, এখানে জাস্ট নো করে দিচ্ছি, সেম কাজই হচ্ছে। তাহলে এখন আমরা দেখবো প্রবাবিলিটি অফ নোর মানটা কত ছিল। এই যে প্লে ক্রিকেটের নোর মানটা ছিল 0.36, তাই না, 0.36 দিয়ে দিলাম। এবার হচ্ছে সানি আর নো, তাহলে এখন এখানে চলে যাবো সানি আর নো, তাহলে 3/5, এটা ডিভাইড করলে আমরা পাচ্ছি 0.6। এরপর হচ্ছে কুল আর নো, এখানে হচ্ছে কুল, এবার এটা হচ্ছে নো, তাহলে 1/5 কে করলে আমরা পাচ্ছি 0.2, হাফ। আর এখানে হচ্ছে হাই আর নো, এখানে হচ্ছে হাই, এই যে হাই আর নো 4/5, তাহলে এখানে হচ্ছে 0.8, আর এখানে হচ্ছে স্ট্রং আর নো তো হচ্ছে 3/5 করলে আমরা পাচ্ছি 0.6, এটা গুণ করে দিলে আমরা পাচ্ছি 0.0207। এটা হচ্ছে আমাদের নোর জন্য পেয়ে গেলাম। তাহলে দেখেন আমরা ইয়েসের জন্য পেয়ে গেলাম, নোর জন্য পেয়ে গেলাম, তাই না। তো এই জায়গাটা ক্যালকুলেশন ঠিক হওয়ার জন্য এই বক্সটা বা এই ভ্যালুগুলোকে খুব কেয়ারফুলি ডিটারমাইন করতে হবে। খুব কেয়ারফুলি আপনারা প্রতিটা ইয়েকে গুনে সেখান থেকে প্রবাবিলিটি বের করবেন, নাহলে কিন্তু আমাদের অ্যান্সার কিন্তু ভুল হয়ে যাবে। তো এই যে ইয়েস আর নো বের করলাম, তাহলে একটা ওভারঅল যদি আউটকাম চিন্তা করি সেক্ষেত্রে আমাদের কী হবে, তাহলে যদি VNB ইয়েস হয় সেটা সূত্র হচ্ছে VNB ইয়েস ডিভাইডেড বাই VNB ইয়েস প্লাস VNB নো। তাহলে VNB ইয়েস এর মান কত পাইছি, ইয়েস এর মান পাইছি হচ্ছে 0.00505, তাই না। এটাকে উপরে VNB ইয়েস এর জায়গায় বসাই দিলাম, আর এখানে হচ্ছে VNB ইয়েস, তাহলে ইয়েস এর মান তো এটাই, ইয়েস এর মানটা এখানে বসাই দিলাম। আর VNB নো, NB হচ্ছে নেভিস বায়াস, কনফিউজড হবেন না। আর নোর মানটা কত আসছে, এই যে 0.0207, তাই না, এই যে 0.0207 বসাই দিচ্ছি। এটা ক্যালকুলেশন করলে এখন আসবে 0.1961। এটা হচ্ছে VNB ইয়েস এর ক্ষেত্রে ওভারঅল। আর এখন ওভারঅল তাহলে নোর ক্ষেত্রে কি হবে, তাহলে VNB নো ডিভাইডেড বাই VNB ইয়েস প্লাস VNB নো। আগেরটা ছিল ইয়েস, এখন হচ্ছে নো, বাকিটুকু সেম। ক্লিয়ার। এটুকু দেখেন, এটা কিন্তু সেম, এটা কিন্তু চেঞ্জ হয়নি, জাস্ট উপরে একবার ইয়েস হয়েছে, একবার নো হয়েছে। ইয়েসের জন্য ইয়েস, নোর জন্য নো। তাহলে নোর জন্য তাহলে কী হবে, নোর জন্য আমরা একটাকে বের করলাম, এই যে 0.0207, এটাকে উপরে তখন বসাই দিব। আর নিচে হচ্ছে ইয়েস আর নো দুটোর মানই লাগবে। তাহলে ইয়েসের মান কত হচ্ছে, ইয়েসের মান হচ্ছে 0.00505, আর নোর মান হচ্ছে 0.207। এটাকে আমরা জাস্ট বসায় সূত্রের যোগটা দিয়ে দিছি, আমাদের ক্যালকুলেশন করলে উত্তর আসে 0.80। তো এটাই হচ্ছে আমাদের ওভারঅল VNB অর্থাৎ
আমাদের নেভিস বায়াসের যে ভ্যালুটা তার মান একবার ইয়েসের জন্য বের করতে হবে, একবার নোর জন্য বের করতে হবে। তো আশা করি আপনারা এই এক্সাম্পলটা বুঝতে পারছেন। তারপর যদি কারো কোশ্চেন থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।